পুষ্প এবার নিশ্চুপ। সে কি বলবে বুঝতে পারছে না। আর্যের এরকম ব্যবহার তার বোধগম্য হচ্ছে না। রাতের আর্যের সাথে এই আর্যের কোনো মিল নেই। তখন হিংস্র ছিল, এখন একদম নরম। তবে পুষ্প কিছু বলে না। তার মনে এই ভয় চেপে ধরেছে। আর্য এখন একটু ভালো ব্যবহার করছে, একটু পর আবারও আগের মতো রেগে গিয়ে তাকে আঘাত করবে। এদিকে পুষ্পকে চুপ করে থাকতে দেখে আর্যের ভেতরে যেন ছটফটানি বাড়ছে। কেন কথা বলছে না মেয়েটা? তার দিকেও তাকাচ্ছে না। মেয়েটা কি তার সাথে আর কথা বলবে না? কথা বলছো না কেন? বেশি ভয় পেয়েছো? আচ্ছা সরি, কথা বলো। আর্যের এরকম ছটফটানি দেখে পুষ্প অবাক হয়। লোকটার কণ্ঠ কিরকম কাঁপছে, কিরকম অস্থির অগোছালো দেখাচ্ছে। আর্য এবার উঠে পুষ্পের মুখে হাত দিতে চাইলে পুষ্প ভয়ে পিছিয়ে গিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে। তার মনে হচ্ছে আর্য আবারও তার চোয়াল চেপে ধরবে রুমের বাইরে থাকার অপরাধে। কালকে চেপে ধরায় এখনো ব্যথা থেকে গেছে। পুষ্প কাঁদতে কাঁদতে বলল, আমি আপনার কথার অবাধ্য হব না। আমি আর রুমের বাইরে যাব না, আপনার সব কথা শুনবো আমি। পুষ্পের কথা শুনে তাকে ভয় পেয়ে পিছিয়ে যেতে দেখে, কাঁদতে দেখে আর্যের ভেতরে কিছু যেন নিঃশব্দে ভেঙে গুঁড়ো গুঁড়ো হতে শুরু করেছে। মেয়েটা তার ছোঁয়াকে ভয় পাচ্ছে। আর্য এবার হাত সরিয়ে নিয়ে মেয়েটাকে একটানে বিছানা থেকে তুলে নিজের বুকের সাথে চেপে ধরল। দু হাতে শক্ত করে জড়িয়ে ধরল। পুষ্প সাইজে ছোট হওয়ায় তার পা শূন্যে ভেসে আছে। আর্য পুষ্পকে জড়িয়ে ধরে বাকরুদ্ধ কণ্ঠে বলল, আই এম সরি ফ্লাওয়ার, সরি, খুব সরি। আমি আর একদম রাগ করবো না তোমার উপর। তোমাকে ধমকাবো না, বকবো না, একটু হার্ড করবো না। তুমি শুধু আমার সাথে কথা বলো। তুমি আমাকে ভয় পেও না, ওকে? টু বি মাই গুড গার্ল, একটু হার্ড করবো না। কাঁদে না। ইউর টিয়ার্স, ইটস হার্টিং মি। পুষ্প এখনো ফুপিয়ে কাচ্ছে। আর্যের কথা তার কানে গেল কিনা কে জানে। আর্য পুষ্পকে এখনো কাঁদতে দেখে পুষ্পের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, স্টপ ক্রাইং, ইটস হার্টিং মি। পুষ্প কান্না থামানোর চেষ্টা করে, তবে পুরোপুরি থামে না। এখনো নাক টানছে মাঝে মাঝে। আর্য পুষ্পকে খাটের উপর বসিয়ে দিয়ে নিজে এক পা ভাঁজ করে বসলো পুষ্পের দিকে মুখ করে। পুষ্প মুখ নত করে রেখেছে, নয়তো নিচু করে রেখেছে যে একটু হলেই থুতনি বুকে লাগবে। আর্য দু হাতে পুষ্পের মুখটা তুলে চোখের পানিগুলো মুছে দেয়। পুষ্প কিছু বলে না, তার মধ্যে ভয় থেকে গেছে। আর্য এখন ভালো ব্যবহার করছে, একটু পর আবার রেগে যাবে। তবে এবার আর্য নরম সুরে জিজ্ঞেস করল, আমাকে তো ভয় পাও কেন? পুষ্প কিছু বলে না। কি বলবে সে? সে তো শুরু থেকেই সবাইকে ভয় পায়। কেউ একটু জোরে কথা বললে ভয়ে কেঁপে ওঠে। মনে হয় তার একটু ভুল হলেই আবার মারবে। এখন হয়তো যে তার সাথে ভালো ব্যবহার করে, আদর করে, তার সাথে মিশতে পারে। যেমন সরকার বাড়ির সবার সাথে মোটামুটি পুষ্প মিশে গেছে, তাই সবার প্রতি ভয়টাও কমে গেছে। মিশতে পারেনি শুধু আর্যের সাথে, তাই ভয়টা থেকে গেছে তার প্রতি। যদিও আর্য কিছুদিন ভালো ব্যবহার করায় পুষ্প আর্যের সাথে কিছুটা সহজ হচ্ছিল, তবে রাতের ঘটনার পর পুষ্প আবারও আর্যকে ভয় পেতে শুরু করেছে। এদিকে পুষ্পকে চুপ করে থাকতে দেখে আর্য আবারও জিজ্ঞেস করল, আচ্ছা ঠিক আছে, তোমাকে বলতে হবে না। শুধু এটুকু বলো, আমার থেকে নিজেকে আড়াল কেন করছো? আর্য জানে পুষ্প রাতের ঘটনার জন্য আর্যকে ভয় পেয়ে নিজেকে আড়াল করেছে, কিন্তু সে পুষ্পের মুখ থেকে শুনতে চায় যাতে পুষ্প একটা হলেও কথা বলে। তবে আর্যকে নিরাশ করে রমণীর মুখ থেকে কোনো শব্দ উচ্চারণ হয় না। আর্য দীর্ঘশ্বাস ফেলল। সে বুঝে গেছে এই মেয়ে আশেপাশে না থাকলে তার নিঃশ্বাস নেওয়া মুশকিল হয়ে যাবে। এখন তার শান্তিতে থাকার জন্য হলেও এই মেয়েকে বড্ড বেশি প্রয়োজন। আর যদি কথা হয় ভালোবাসার, তবে আর্য সেটা কীরকম অনুভূতি কোনো দিন ফিল করেনি, তাই ভালোবাসে কিনা সেটা বোঝা মুশকিল। সে এসব ভালোবাসা বোঝে না। সে এই মেয়েকে নিজের সাথে রাখবে, তার শান্তিতে থাকার জন্য হলেও রাখবে। এই মেয়ের কিছু হলে সে এলোমেলো হয়ে যাবে, দম বন্ধ হয়ে আসে। তাই তার ভালো থাকার জন্য হলেও এই মেয়েকে তার ভালো রাখতে হবে, নিজের করে রাখতে হবে। আর সে রাখবেই যে কোনো মূল্যে। তার বন্ধুর মতো একই ভুল সে করবে না। রাত বাজে 11টা। সবাই খাওয়া দাওয়া শেষ করে ড্রয়িং রুমে সোফায় গল্প করছে। সেখানে উপস্থিত নেই শেহনাজ সরকার। তিনি এখন প্লেটে খাবার বাড়ছে পুষ্পের জন্য।
তিনি খাবারের ট্রে টেবিলে রেখে কিচেনে গিয়ে বাকি খাবার ফ্রিজে রেখে দিতে লাগলেন। এর মধ্যে সেখানে সে হাজির হয় আর্য। মাকে খাবার ফ্রিজে রাখতে দেখে চারপাশে চোখ বোলাতে লাগলো, কারণ সে জানে তার মা পুষ্পকে না খাইয়ে খাবার ফ্রিজে ঢুকিয়ে রাখবে না। আর্য টেবিলের উপরে খাবারের ট্রে দেখে আর কিছু না বলে খাবারের ট্রে নিয়ে উপরে চলে যায়। এদিকে ড্রয়িং রুমে বসা সবাই অবাক চোখে তাকিয়ে আছে আর্যের যাওয়ার দিকে। সবার চোখ যেন কোটর থেকে বেরিয়ে আসবে। আর্য খাবার নিয়ে উপরে যাচ্ছে। কারো বুঝতে অসুবিধা হলো না খাবারগুলো পুষ্পের জন্য নিয়ে যাচ্ছে, কারণ আর্য খাবার টেবিলে ছিল, শুধু পুষ্পই ছিল না। আহনাব অবিশ্বাস্য কণ্ঠে বলে উঠল, আল্লাহ, আমি কি এখন জেগে জেগে স্বপ্ন দেখতে শুরু করেছে? খোদা, এ তুমি কি দেখালে? এ তোমার কেমন লীলা? দ্য গ্রেট ঘাড়তেরা বউ নামানা আব্রাহাম আর্য সরকার বউয়ের জন্য খাবার নিয়ে যাচ্ছে রুমে। কেউ আমাকে একটু চিমটি কাটো। আমি সত্যি দেখছি নাকি স্বপ্ন দেখছি বুঝতে পারছি না। আহনাবের কথা শুনে পাশে বসা শিফা সত্যি সত্যি আহনাবের কাঁধে চিমটি কাটে। সাথে সাথে আহনাব চিৎকার করে উঠল। আরে, কোন জঙ্গলি বিল্লি এত জোরে চিমটি কাটে? শিফা দায়সারা ভাবে বলল, আহনাব ভাই, আমি কেটেছি। ভাবলাম চিমটি যখন কাটছি একটু জোরে কাটি, যাতে তোমার স্বপ্ন সত্যি সত্যি ভেঙে যায়। কারণ তোমার ঘুম তো সহজে ভাঙে না, কুম্ভকর্ণের মতো ঘুমিয়ে থাকো। একদম আমার ঘুম নিয়ে বাজে কথা বলবি না, জঙ্গলি কোথাকার। লাইফে কোনো প্যারা নাই, জাস্ট ছিল তাই ঘুমটা একটু ভালো হয় আমার, যা আবার কারো ভাগ্যেও জোটে না। শান্তির ঘুম। শান্তির ঘুম না, ফাও 1 নম্বরের অলস কামচোর। কোনো কাজকর্ম নাই, বেলা অবধি ঘুমিয়ে থাকো। এই শিফার বাচ্চা, একদম আমার কাছে যাবে না। কি হচ্ছেটা কি? আমজাদ সরকারের ধমকে দুজন চুপ হয়ে গেল, একদম ভালো বাচ্চার মতো। এদিকে রেশমা মেয়ের দিকে চোখ পাকিয়ে কড়া চোখে তাকিয়ে আছে। রেশমা চোখ নামিয়ে নিল। এদিকে নিশি আর্যের পরিবর্তন দেখে মনে মনে এক কুটিল বুদ্ধি করতে শুরু করে দিল। এদিকে শেহনাজ সরকার এসে টেবিলে খাবারের ট্রে না দেখে তিনি অবাক হলেন। খাবারের ট্রে কথায়? তিনি কাজের মেয়েকে ডেকে জিজ্ঞেস করতেই বললেন আর্য নিয়ে গেছে। কথাটা শুনে মনে মনে বেশ প্রসন্ন হলেন তিনি। যাক, আর্য মেয়েটার খেয়াল রাখতে শুরু করেছে। তিনি এবার সবার সাথে ড্রয়িং রুমে বসলেন, কিন্তু শেহনাজ সরকার আসতেই মিনারা বেগম উঠে চলে গেলেন। নিশিও চলে যায়। শেহনাজ সরকার বিষয়টি দেখেও না দেখার মতো করে থাকলেন। সবার গল্প শুনতে লাগলেন আর মাঝে মাঝে হু হা উত্তর দিতে লাগলেন। দরজায় মৃদু আওয়াজ শুনে পুষ্প চোখ তুলে দরজার দিকে তাকিয়ে দেখলো আর্য খাবারের প্লেট নিয়ে রুমে প্রবেশ করছে। আর্য পা দিয়ে দরজা ভিড়িয়ে দিয়ে এগিয়ে গিয়ে খাটের উপর খাবারের ট্রেটা রেখে পুষ্পের দিকে তাকায়। কাঁদতে কাঁদতে মুখ ফুলে লাল হয়ে আছে, নাকের ডগা একটু বেশি লাল হয়ে গেছে, চোখের কোণে এখনো কিছুটা ভিজে, পাপড়িগুলো লেপ্টে আছে। অদ্ভুত সৌন্দর্য ভিড় করছে রমণীর মুখ জুড়ে। আর্য নিজেকে বুঝতে পারছে না, একটা মেয়ে তার কাছে এত বেশি সুন্দর কবে থেকে লাগতে শুরু করলো। কোনোদিন কোনো মেয়ের দিকে না তাকানো আর্যের মনে হচ্ছে তার না দেখা সৌন্দর্য সব এই মেয়ের মাঝেই আছে। খাবারের ট্রে সামনে রেখে আর্যকে চুপ করে থাকতে দেখে পুষ্প চোখ তুলে তাকায়। সাথে সাথে চোখাচোখি হয় দুজনের। আর্য অদ্ভুত মুগ্ধতা নিয়ে তাকিয়ে আছে। পুষ্প বেশিক্ষণ তাকাতে পারল না সেই দৃষ্টিতে, তড়িঘড়ি করে চোখ নামিয়ে নিল। আর্য ঠোঁট বাঁকিয়ে হাসে পুষ্পের তড়িঘড়ি করে চোখ নামাতে দেখে। তবে সেই হাসি স্বাভাবিক দৃষ্টিতে দেখা মুশকিল। আর্য এবার পুষ্পকে বলল, তোমার শরীর এমনিতে উইক, তাহলে ডিনার করোনি কেন? পুষ্প কি বলবে বুঝতে পারল না। তার তো মন খারাপ ছিল, কিছুই ভালো লাগছিল না। পেটে যেন খিদেই পায়নি, শুধু আর্যের রাতের সেই হিংস্র আচরণের কথা মনে পড়ছিল আর কষ্ট হচ্ছিল, কান্না পাচ্ছিল। তাই তো খেতে চায়নি। কিন্তু অদ্ভুত হলেও এখন আর তার আগের মতো কষ্ট হচ্ছে না, মন খারাপ লাগছে না। এটা কেন হলো বুঝতে পারছে না পুষ্প। লোকটা মানে আর্য যখন পুষ্পের আশেপাশে থাকে তখন তার মন খারাপও গায়েব হয়ে যায় কিভাবে? পুষ্পের ভাবনার মাঝে আর্য বলে উঠল, কি হলো বলছো না কেন? তখন খিদে পায়নি তাই। এখন খেতে পেয়েছে? আর্যের কথা শুনে পুষ্প চোখ তুলে তাকায়, দুদিকে মাথা নেড়ে বলল, না। খেতে না পেলেও খেতে হবে, তোমার শরীর উইক, তাই বেশি বেশি খাবার প্রয়োজন তোমার শরীরের। পুষ্প কিছু বলে না। আর্য ট্রে থেকে ভাতের প্লেট নিয়ে সেখানে বাটি থেকে ডাল, ইলিশ মাছ ভাজি আর চিকেনের তরকারি দিয়ে প্লেটটা পুষ্পের সামনে দিয়ে খেয়ে নিতে বললে।
পুষ্পের সত্যি খিদে নেই, কিন্তু আর্যকে না করার মতো সাহস নেই তার। সে অগত্যা উঠে গিয়ে ওয়াশরুম থেকে হাত মুখ ধুয়ে এলো, চিকেন দিয়ে ভাত মাখিয়ে খেতে লাগলো। আর্য এক দৃষ্টিতে তাকিয়ে আছে পুষ্পের খাওয়ার দিকে। একটা মেয়েকে খাওয়ার সময়ও এমন কিউট লাগতে পারে, সেটা আর্যর মনে হয় আজই দেখলো। প্রতিদিন টেবিলে খাওয়ার সময় আর্য পুষ্পের দিকে সেভাবে তাকায় না, নিজের মতো খেয়ে চলে আসতো। আজ মনে হচ্ছে ভালো করে তাকানো উচিত ছিল। ভাত মুখে নিয়ে মুখ ফুলে উঠছে, খরগোশের মতো চিবোচ্ছে। আর্য হঠাৎ মনে মনে বিড়বিড় করে বলল। মাই কিউট র‍্যাবিট। আর্য খেয়াল করে পুষ্প ইলিশ মাছ ভাজা ছুঁয়েও দেখেনি। সেটা দেখে আর্য ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল। ইলিশ মাছ খাচ্ছ না কেন? ইলিশ মাছ খাও না তুমি? পুষ্প কি বলবে ভেবে পেল না। সে ইলিশ মাছ খায়, তবে কাটা বেছে খেতে পারে না। চাচা চাচির ঘরে কোনো দিন মাছ দিয়ে ভাত খেতে পারেনি। তাকে ভাত দিত চাচাতো বোনের এঁটো ভাত, না হলে শুধু ঝোলের তরকারি। অনেক সময় সেটাও জুটতো না, শুধু কাঁচা মরিচ পেঁয়াজ দিয়ে ভাত খেয়েছে খিদের চোটে। তাই সে কোনো দিন মাছের কাটা বেছে খেতে শেখেনি। সরকার বাড়িতে আসার পর মাছ খেলে সেটা শেহনাজ সরকার বেছে খাওয়ায়, কিন্তু এখন সে খাবে কিভাবে? পুষ্প চোখ তুলে দেখলো আর্য তার দিকে তাকিয়ে আছে উত্তরের আশায়। পুষ্প মিনমিন করে বলল। আমি কাটা বেছে মাছ খেতে পারি না। আর্য শুনে অবাক হয়, এই মেয়ে মাছের কাটা বেছে খেতে পারে না। এমনিতেই মেয়েটা ছোট, কিন্তু মাছ বেছে খাওয়ার মতো তো বয়স হয়েছে। সে এবার প্রশ্ন করল। তো তুমি মাছ কিভাবে খাও? ফুপুমণি কাটা বেছে দেয়। আর্য অবাক না হয়ে পারে না, তার মা এই মেয়েকে এত বেশি আদর করে কেন। তাকে 5 বছর হওয়ার আগে থেকে নিজের হাতে খাওয়া শিখিয়েছেন। আস্তে আস্তে নিজের কাজ নিজেকে করতে শিখিয়েছেন। মা সব সময় বলতেন, একজন আদর্শ মানুষ সব সময় নিজের কাজ নিজে করে, অন্যের উপর ডিপেন্ড করে না। আর্য বাধ্য ছেলের মতো সব শিখে নিয়েছে। এতে অবশ্য তারই ভালো হয়েছে। প্যারিসে গিয়ে অন্যের উপর ডিপেন্ড করতে হয়নি, নিজে নিজে সব করতে পেরেছে। আর্য বুঝতে পারে না সব সময় নীতি শেখানো তার মা এই মেয়েকে শেখানোর বদলে উল্টো নিজে সব করে দিয়ে এত প্যাম্পার কেন করে। আর্যের ভাবনার সুতো ছিঁড়ে গেল পুষ্পের কথায়। আর খাবো না। কথাটা বলে ভয়ে ভয়ে চোখ তুলে তাকালো সে। আর্যকে কিছু বলতে ভয় করে, একটু কিছু হলেই যদি ধমক দেয়, আবারও চোয়াল চেপে ধরে যদি আবারও রেগে যায়। তাই সে আর্যকে মনে হয় সবচেয়ে বেশি ভয় পায়। তবে পুষ্পকে অবাক করে দিয়ে আর্য কিছু না বলে ওয়াশরুম থেকে হাত ধুয়ে আসে। পুষ্পকেও হাত ধুয়ে আসতে বলে। পুষ্প বাধ্যবের মতো হাত ধুয়ে আসে। আর্য নিজে ইলিশ মাছের কাটা বেছে এক লোকমা ভাত মাখিয়ে পুষ্পের মুখের সামনে ধরে। পুষ্প অবাক হয়, যে লোক তার ছোঁয়া পর্যন্ত সহ্য করতে পারে না, সেই লোক তাকে কাটা বেছে ভাত খাইয়ে দিচ্ছে। ব্যাপারটা পুষ্পের হজম হচ্ছে না, কিন্তু তার সত্যি খেতে ইচ্ছা করছে না। সে মিনমিন করে বলল। পেট ভরে গেছে আমার, আর খেতে পারবো না। তোমার ওটা মানুষের পেট নাকি চড়ুই পাখির পেট? প্লেটে যে ভাত এনেছে সব তো থেকে গেছে। পুষ্প চুপ করে রইল। সত্যি তার পেট ভরে গেছে। আর্য কণ্ঠ কিছুটা গম্ভীর করে বলল। চুপচাপ মুখ খোলো। পুষ্প অগত্যা মুখ হা করে। আর্য এক লোকমা মুখে দেওয়ার সময় পুষ্পের ঠোঁটে আর্যের হাত স্পর্শ করে। এতে আর্যর এক অদ্ভুত অনুভূতি হয়, যেন কারেন্টের শক খাওয়ার মতো। কেন হচ্ছে? আর্য নিজেকে সামলে নিয়ে মাছের কাটা বেছে পুষ্পকে ভাত খাইয়ে দিতে লাগলো। পুষ্প 3 লোকমা খেয়ে এবার সত্যি আর খেতে পারছে না। আর্য পুষ্পের মুখের দিকে তাকিয়ে বুঝলো সে আসলেই আর খেতে পারছে না। কি অসহায় মুখ করে আছে। আর্য আর জোর করলো না। প্লেটের বেশিরভাগ ভাত থেকে গেছে। আর্য কিছু না ভেবে নিজেই তা খেয়ে নিল। সারা দিন তার পেটে কিছু পড়েনি। এদিকে পুষ্প যেন আজকে একের পর এক চমক পাচ্ছে। আর্যকে নিজের এঁটো ভাত খেতে দেখে সে অবাক না হয়ে পারছে না। যে লোক নিজের পাতে অন্য কারো হাত দেওয়া খাবার খায় না, সে লোক তার এঁটো ভাত খাচ্ছে। এই তো একদিন আগে খাবার টেবিলে আর্যের প্লেটে নিশি একটা চিংড়ি মাছ তুলে দিয়েছিল। ব্যাস, সে কারণে প্লেটটা কাজের মেয়েকে দিয়ে বলেছিল গেটের বাইরে থাকা কুকুরকে খাইয়ে দিতে। নিজে আরেকটা প্লেট নিয়ে খেয়েছিল। সেদিন নিশির মুখ অপমানের রাগে হিংসায় জ্বলে উঠেছিল,
কে জানে আর্যের করা সেই অপমান, পুষ্পের প্রতি হিংসা আর আর্যকে নিজের করে পাওয়ার জুনুন পুষ্প আর আর্যের জীবনে কি বিপদ বয়ে আনে। আর্য খাবার শেষ করে হাত ধুয়ে এসে প্লেট নিয়ে রুম থেকে বেরিয়ে যায় নিচে রেখে আসার জন্য। এদিকে আর্য চলে যাওয়ার সাথে সাথে পুষ্প খাট থেকে উঠে সোফায় গিয়ে শুয়ে পড়ে। ঘণ্টাখানেক পর আর্য এসে দেখে পুষ্প ঘুমিয়ে পড়েছে। আর্য কিছু না ভেবে খাটে শুয়ে পড়ে, কিন্তু চোখে ঘুম ধরা দেয় না। বিছানার এপাশ ওপাশ করতে করতে আরও ঘণ্টাখানেক পেরিয়ে যায়, তবু আর্যের চোখে ঘুম নেই। সে এবার উঠে সোফায় ঘুমিয়ে থাকা পুষ্পের কাছে যায়। নিশ্চিন্তে ঘুমিয়ে আছে পুষ্প। কি নিষ্পাপ, গোলগাল মায়াবী অদ্ভুত সুন্দর মুখটা। আর্য কিছু একটা ভেবে পুষ্পকে পাজা কোলে করে তুলে নিল। পুষ্প ঘুমের মধ্যে আর্যের গলা জড়িয়ে ধরে, এতে আর্যের ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। পুষ্পকে বিছানায় শুয়ে দিয়ে কম্বলটা জড়িয়ে দিল, নিজেও পাশে শুয়ে পড়ে পুষ্পের দিকে মুখ করে। পুষ্পের মুখের দিকে তাকিয়ে আর্য নিজের মনে বিড়বিড় করে বলল, মাই লিটল ফ্লাওয়ার, অনলি মাই ফ্লাওয়ার। ফ্লাওয়ারের আশেপাশে প্রজাপতি ভ্রমর ঘুরে বেড়ায়, বাট আমার ফ্লাওয়ারের আশেপাশে কোনো প্রজাপতি ভ্রমর আসবে না। আমি আসতে দেব না। যে আসবে তার জীবনের আয়ু ফুরিয়ে আসবে, এই আর্য ফুরাবে। সকালে উঠে নিজেকে খাটে আবিষ্কার করে চমকে ওঠে পুষ্প। তাড়াহুড়া করে খাট থেকে নেমে যায় সে। তার মনে পড়ে যায় একদিন আর্যের মাথা ব্যথা করায় তাকে মাথায় তেল মালিশ দিতে গিয়ে সে নিজেও ঘুমিয়ে পড়েছিল। তখন আর্য ঘুম থেকে উঠে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। কথাগুলো মনে পড়তেই পুষ্প রুমের চারপাশে তাকিয়ে দেখে আর্য কোথাও নেই। কিন্তু সে এত দেরি পর্যন্ত উঠল কি করে? সে তো ফজরের আজানের সাথে সাথে উঠে যায়। দেওয়াল ঘড়িতে তাকিয়ে দেখলো সকাল 7:30 বাজে। সে আর কিছু না ভেবে ফ্রেশ হয়ে রুম থেকে বেরিয়ে যায়। কলেজের ড্রেস, ব্যাগ ও প্রয়োজনীয় সব কিছু সিমরানের রুমে নিয়ে গিয়েছিল পুষ্প, তাই সে সেদিকে গেল। পুষ্প চলে যাওয়ার পর আর্য রুমে আসে। পুষ্পকে না দেখে আর্য দীর্ঘশ্বাস ফেলে। এই মেয়ে আবার পালিয়েছে। কিন্তু আর্য পালাতে দিলে তো? সে কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে শাওয়ার নিয়ে বেরিয়ে আসে এবং অফিসের জন্য রেডি হয়ে নিল। অ্যাশ কালারের চেক প্যান্ট, সাদা শার্ট আর তার সাথে প্যান্টের মতো অ্যাশ কালারের চেক স্যুট। পুরো রেডি হয়ে পারফিউম স্প্রে করে লোফার জুতো পরে নিল। রুম থেকে বেরোতে বেরোতে ভাবতে লাগলো, ওই মেয়ে আজকেও কলেজের জন্য তার রুমে রেডি হয়নি। কথায় গেল, কলেজের একটা জিনিসও তো তার রুমে নেই। আর্য করিডোরে হেঁটে সিঁড়ির কাছে দাঁড়াতেই দেখলো পুষ্প কলেজের জন্য রেডি হয়ে ব্যাগ কাঁধে নিয়ে বেরিয়ে আসছে। সিঁড়ির সামনে আর্যকে দেখে আবারও জড়সড় হয়ে গেল সে। মুখে ফুটে উঠল ভীতি। পুষ্প জানে না সে বিছানায় কিভাবে এসেছে। এখন যদি বিছানায় শোয়ার কারণে আর্য রেগে যায়। এদিকে পুষ্পকে তাকে দেখে ভয় পেতে দেখে আর্য নিজেই এগিয়ে গেল পুষ্পের দিকে, গম্ভীর কণ্ঠে বলল, কলেজ থেকে এসে তোমার সব জিনিস আমার রুমে শিফট করবে। পুষ্প কিছু না বলে মাথা নেড়ে সায় জানিয়ে নিচে নেমে যেতে চাইলে আর্য আবার বলল, আমার কথা শেষ হয়নি, কোথাও যাবে না। পুষ্প দাঁড়িয়ে বলল। আর্য আবার বলল, এখন নাস্তা করে চুপচাপ আমার গাড়িতে গিয়ে বসবে, এমনকি বলবে তুমি আমার সাথে যাবে। গট ইট? পুষ্প আবারও মাথা নেড়ে সায় জানায়। আর্য এবার গম্ভীর গলায় বলল, স্টুপিড গার্ল, মুখ দিয়ে বলো। ফুপুমণিকে বলবো আমি আপনার সাথে যাব। আর্য সন্তুষ্ট হয়ে নিচে নামতে বলল। পুষ্প নিচে নামলো, আর্য তার পেছন পেছন নামলো। এতক্ষণ সব কিছু দূর থেকে দেখছিল নিশি। সে শয়তানি ও কুটিল হেসে মনে মনে বলল, আর্য, ওই মেয়ের সাথে যত কিছু করার করে নাও এখন। আজকের পর থেকে ওই মেয়েকে তুমি 2 চোখে সহ্য করতে পারবে না। পুষ্পকে কলেজে ড্রাইভ করে দিয়ে আর্য অফিসে চলে যায়। পুষ্প সারার সাথে কলেজে ঢুকে যায়। রোজকার মতো সারার সাথে গল্প করে ক্লাস শেষ করে তারা। কলেজ ছুটি হওয়ার পর সারা আর পুষ্প কলেজ গেটের বাইরে দাঁড়িয়ে আছে, ড্রাইভার গাড়ি নিয়ে আসলে চলে যাবে এই আশায়। হঠাৎ সেখানে স্নিগ্ধ এসে সারাকে ডাকে। সারা যেতে না চাইলেও স্নিগ্ধ সেখানেই দাঁড়িয়ে থাকে। এতে পুষ্প সারাকে যেতে বলে, হয়তো জরুরি কিছু বলবে। সারা পুষ্পের জড়াজড়িতে স্নিগ্ধের সাথে যায়, তবে যাওয়ার আগে বারবার বলে যায় যেন সে ফিরে না আসা পর্যন্ত পুষ্প না যায়। পুষ্প মাথা নেড়ে সায় জানায়, কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ সেখানে একটা ছেলে এসে পুষ্পের সামনে দাঁড়ায়। এতে পুষ্প 2 কদম পিছিয়ে যায়। এদিকে ওদিকে তাকায়, সারা এখনো আসছে না কেন। সমস্যা কি আপনার? আমাকে কেন ডেকেছেন?
সারার রাগী কণ্ঠে স্নিগ্ধের মধ্যে কোনো ভাবান্তর দেখা গেল না। সে গম্ভীর কণ্ঠে বলল, আমাকে ব্লক করেছো কেন? আমাকে কল করেছেন তাই। একদম সোজাসুজি উত্তর দিল সারা। কল দিলে ব্লক করতে হবে কেন? তোমার সাথে কথা বলার জন্যই তো কল দিয়েছি। আপনার সাথে কথা বলার করে ইচ্ছে আমার নেই, তাই ব্লক করেছি। তোমার না থাকলেও আমার আছে, আমার কথা শুনবে। আপনার কথা শোনার প্রয়োজন মনে করছি না। এই মেয়ে, এত তাড়া কেন? তোমাকে নিয়ে সারা জীবন কাটাবো কি করে? আমার একটা কথাও শোনো না। আমি বলিনি আমার সাথে সারা জীবন কাটাতে, আর আপনি ভাবলেন কি করে আমি আপনার সাথে সারা জীবন কাটাবো? আমার থেকে দূরে থাকুন। বউ তুমি আমার, বউয়ের থেকে কোনো স্বামী দূরে থাকে? ফালতু বকা বন্ধ করুন, কোনো বোটও নই আমি আপনার। তুমি বললেই হবে না, আইনত তুমি আমার স্ত্রী। আমার তো মনে পড়ছে না আমাদের কখনো বিয়ে হয়েছে। দেখুন, আবল তাবল বকা বন্ধ করুন। আপনি আমার কলেজের শিক্ষক, শিক্ষক হিসেবেই থাকুন। পার্সোনাল সম্পর্ক করার চেষ্টা করবেন না। আজব, চেষ্টা করবো কেন? তোমার সাথে তো পার্সোনাল সম্পর্ক আছেই আমার। এসব বলার জন্য ডেকেছেন আমাকে এখানে? স্নিগ্ধ এবার নরম গলায় বলল, না, আচ্ছা সব কিছুর জন্য সরি। এবার আমাকে ব্লক থেকে খুলে দাও। জীবন নিয়েও খুলবো না। স্নিগ্ধ কি করবে বুঝতে পারছে না। বউটা তার এত তেরা, একে তো তার থেকে 10 বছরের ছোট, তার উপর তার সাথে এমন তেজ দেখাচ্ছে। এখানে অন্য কেউ হলে চর মেরে সোজা করে দিত, কিন্তু বউটাকে কি আর মারা যায়? বউটা তার আদরের, সে বউ না জানুক, কিন্তু স্নিগ্ধ তো জানে সে তার বর। স্নিগ্ধকে চুপ থাকতে দেখে সারা চলে যেতে উদ্যক্ত হতেই স্নিগ্ধ তার হাত টেনে ধরে। পুষ্প এদিক ওদিকে তাকাচ্ছে, এই বুঝি সারা চলে আসবে। ছেলেটা একটা ফুলের তোড়া এগিয়ে দিয়ে বলল, আমাকে একটু হেল্প করতে পারবে? এই ফুলটা একটু রাখতে পারবে? পুষ্প 2 কদম পিছিয়ে গেল। সেটা দেখে ছেলেটা বলে উঠল, আরে ভয় পাওয়ার কিছু নেই, শুধু ফুলটা একটু রাখবে। আমি আমার গার্লফ্রেন্ডের জন্য এনেছি, সে আসলেই আমি তোমার থেকে নিয়ে নেব। পুষ্প তবুও নিল না। সে পরিচিত মানুষের থেকেও কিছু নেয় না, সেখানে অপরিচিত ছেলের থেকে কিছু নেওয়া তো অসম্ভব। কিন্তু এতে ছেলেটা দমে গেল না। সে আবার বলল, আরে একটু রাখো না, আমি এই একটু যাবো আর আসবো। আমি এই কলেজের সিনিয়র। সিনিয়র শব্দটা শুনে পুষ্প দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল। কলেজের শিক্ষকরা শিখিয়েছে সিনিয়র জুনিয়র সবাইকে একে অপরের সাহায্য করা উচিত। পুষ্প দ্বিধাদ্বন্দ্বে পড়ে ফুলগুলো নিতে যেই না হাত বাড়াতে যাবে, অমনি চিলের মতো থাবা মেরে হাত ধরে ফেলল এক শক্ত পুরুষালী হাত। পুষ্প হকচকিত হয়ে গেল। যেই না চোখ তুলে হাতের মালিককে দেখলো, পুষ্প ভয়ে আঁতকে উঠল। স্বয়ং আব্রাহাম আর্য সরকার, যে এখন চিলের মতো তীক্ষ্ণ নজরে তাকিয়ে আছে সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটার দিকে। হাতে শক্ত করে ধরে আছে পুষ্পের হাত, যেন হাড় ভেঙে ফেলবে এমনভাবে চেপে ধরে আছে। পুষ্প ব্যথায় চোখ মুখ কুঁচকে ফেলল। আর্য গম্ভীর কণ্ঠে বলল, ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং, নেক্সট টাইম আমার ফ্লাওয়ারের আশেপাশে ভ্রমণ হয়ে ঘুরবে তো নৃশংসভাবে মরবে। একটু ঝুঁকে ফিসফিস করে বলল, আমি মারব, সো বি কেয়ারফুল। কথাটা বলে আর্য ইশারায় ছেলেটাকে চলে যেতে বলল। ছেলেটা আর্যের ভয়ঙ্কর হুমকি শুনে রীতিমতো ভয়ে পালিয়ে গেল। তাকে তো একটা মেয়ে টাকা দিয়ে বলেছিল এই মেয়েকে যে কোনোভাবে রাজি করিয়ে তার হাত থেকে ফুলগুলো নিতে এবং হুট করে মেয়েটাকে জড়িয়ে ধরতে, কিন্তু ফুলগুলো নেওয়ার আগেই তো সব ভেস্তে গেল। জড়িয়ে ধরা তো অনেক দূরের কথা। আর্য ছেলেটার যেতেই তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো পুষ্পের দিকে। সেই দৃষ্টি দেখেই পুষ্প ভয় পেয়ে গেল। আর্য সেটা খেয়াল করে নিজেকে সামলানোর চেষ্টা করলো। তার এই মুহূর্তে রাগে মাথা ফেটে যাচ্ছে। এই মেয়ে আরেকটা ছেলের হাত থেকে ফুল নিচ্ছিল, হোয়াট? তবে নিজের রাগ সামলানোর আপ্রাণ চেষ্টা করলো সে। এই মুহূর্তে রেগে যদি পুষ্পের সাথে রুট বিহেভ করে, তাহলে এই মেয়ে যেইটুকু কথা বলছে ভয়ের চোটে সেটুকুও বলবে না। তখন আবার তার থেকে দূরে দূরে থাকবে, আর তার সব শান্তি অশান্তি রূপ নেবে। সে বড় বড় শ্বাস নিয়ে পুষ্পের হাত ধরে টেনে নিয়ে যেতে থাকলো নিজের গাড়ির দিকে। পুষ্প যেতে যেতে ভয়ার্ত কণ্ঠে বলল, সরকার সাহেব দাঁড়ান। আর্য সাথে সাথে দাঁড়িয়ে গেল, তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো পুষ্পের দিকে। পুষ্প সেই দৃষ্টিতে তাকিয়ে মিনমিন করে বলল, সারা না আসা পর্যন্ত দাঁড়াতে বলেছিল আমায়। পুষ্পের কথা শুনে আর্যের ভ্রু কুঁচকে গেল। সেভাবেই জিজ্ঞেস করল, কে সারা?
আমার বান্ধবী কোথায় গেছে? স্নিগ্ধ স্যারের সাথে গেছে। তো গেছে তো গেছে, তুমি দাঁড়িয়ে থাকবে কেন? সারা যাওয়ার আগে বলেছে সে না আসা পর্যন্ত না যেতে। এখন চলে গেলে সারা দুশ্চিন্তা করবে তো। পুষ্পের কথা শুনে আর্যের বিরক্তি ও রাগ যেন তত্ত্বটিয়ে বাড়ছে। সারার উপরেও যেন ক্ষোভ চেপে বসলো। ওই মেয়ে তার ফ্লোয়ারকে এখানে দাঁড়িয়ে থাকতে বলেছে বিধায় একটা ছেলে তার ফ্লোয়ারকে ফুল দেওয়ার সুযোগ পেয়েছে। আর্যের মিটিং না থাকায় ড্রাইভারের বদলে সে নিজে এসেছিল পুষ্পকে নিয়ে যেতে, কিন্তু অর্ধেক আসার পরই একটা আননোন নাম্বার থেকে মেসেজ আসে, যেখানে লেখা ছিল তোমার বউ অন্য ছেলের সাথে জড়িয়ে আছে। মেসেজটা পড়ার 10 মিনিটের মাথায় সে চলে আসে। এসে দেখে পুষ্প জড়সড় হয়ে এদিকে ওদিকে তাকাচ্ছে, আর ছেলেটা বারবার ফুলগুলো পুষ্পের দিকে এগিয়ে দিচ্ছে। কিছুক্ষণ দ্বিধা দ্বন্দ্বে পুষ্প যেই না হাত বাড়াবে অমনি আর্য এগিয়ে যায়। সব কিছু মিলিয়ে এখন আর্যের রাগ গিয়ে পড়ছে সারার উপর। ওই মেয়ের জন্য তার ফ্লোয়ার রোদে দাঁড়িয়ে আছে। আর্য এবার গম্ভীর গলায় বলল, কোনো প্রয়োজন নেই। আজকে থেকে তুমি কলেজের গেট থেকে বের হয়ে সোজা গাড়িতে বসবে, কারোর সাথে দাঁড়াবে না। আর্যের কথা শুনে পুষ্প মুখ কালো করে ফেলল। আর্য ইনডাইরেক্টলি সারার সাথে না দাঁড়াতে বলছে। পুষ্পের বুঝতে বেগ পেতে হলো না, কিন্তু সে চুপ করে থাকলো না, মিনমিন করে বলল, কিন্তু ও আমার বন্ধু, ওর সাথে দাঁড়ালে কি হয়? আর্য অবাক হয়। এই মেয়ে তো তার মুখের উপর কথা বলে না, তার কথার জবাব পর্যন্ত দেয় না, সেখানে একটা বাইরের মেয়ের জন্য তার কাছে জবাবদিহি চাইছে। তার মানে ওই সারা নামের মেয়েটা এই মেয়ের কাছে ইম্পর্টেন্ট। এই কারণে তাকে ভয় পাওয়া সত্ত্বেও তার মুখের উপর জবাব দিচ্ছে। কিন্তু এটা আর্য মানতে পারল না। এই মেয়ে তার একটা সাধারণ কথার জবাব দেয় না, আর একটা বাইরের মেয়ের জন্য তার কাছে জবাবদিহি চাইছে কেন? তার থেকেও ওই মেয়ে বেশি ইম্পর্টেন্ট। তার মাথায় আবার আগুন জ্বলে উঠল। সে এবার গম্ভীর কণ্ঠে বলল, ওই মেয়ে বেশি ইম্পর্টেন্ট নাকি আমি ইম্পর্টেন্ট? হঠাৎ আর্যের এমন প্রশ্নে ভরকে গেল পুষ্প। কি বলছে সরকার সাহেব এসব? এতে ইম্পর্টেন্টের কি আছে? সারা তার বান্ধবী, খুব ভালো বান্ধবী। কলেজে আসার পর থেকে তার সব কিছুতে পাশে থাকে, তার সাথে গল্প করে, সে সারার সাথে হাসতে পারে, মন খুলে কথা বলতে পারে। কিন্তু সরকার সাহেব তার বর, তিনিও তার কাছে গুরুত্বপূর্ণ। ভয় পেলেও, ধমক দিলেও, রাগ করলেও বর তো বরই, বর সবার আগে। কিন্তু তার বান্ধবীও গুরুত্বপূর্ণ। সে চুপ করে রইল, কোনো উত্তর দিল না। এতে যেন আর্যের রাগ আরও বাড়তে লাগলো। আর্য এবার গম্ভীর কণ্ঠে দাঁতে দাঁত চেপে বলল, আমি ব্যতীত তোমার লাইফে কিছু ইম্পর্টেন্ট থাকবে না, আমি থাকতে দেবো না। তোমার লাইফে ফার্স্ট অ্যান্ড লাস্ট সব কিছু আমি থাকবো। তোমার প্রায়োরিটি লিস্টে সবসময় সবার উপরে থাকবে এই আব্রাহাম আর্যের সরকার। আমার যে ইম্পর্টেন্ট তোমার লাইফে কিছুই থাকবে না, আমি রাখবো না। কথাগুলো বলে পুষ্পকে নিয়ে বাড়ির দিকে এগিয়ে গেল আর্য। সামনের সিটে পুষ্পকে বসিয়ে দিয়ে নিজের ড্রাইভিং সিটে বসলো। সিট বেল্ট বেঁধে দিল, গাড়ি স্টার্ট দিল সরকার বাড়ির উদ্দেশ্যে। এদিকে পুষ্প মন খারাপ করে কলেজ গেটের দিকে তাকিয়ে আছে। সারা এসে তাকে না দেখলে কি মন খারাপ করবে না? এদিকে আর্য আর পুষ্প চলে যেতেই কিছুটা দূরে একটা গাছের আড়ালে দাঁড়িয়ে থাকা নিশি বেরিয়ে এলো। সে রীতিমতো রাগে দুঃখে কাঁপছে। তার প্ল্যান মাফিক কিছুই হয়নি। আর্য এত তাড়াতাড়ি কিভাবে চলে এলো? সে অফিসে থাকলে তার মেসেজ পেয়ে আসতে আসতে তো আধ ঘন্টার চেয়ে বেশি লাগার কথা। ততক্ষণে ছেলেটা পুষ্পকে জড়িয়ে ধরতে পারত, কিন্তু সব ভেস্তে দিল আর্য। না, সে দমে যাওয়ার পাত্রী নয়। আর্যকে সে নিজের করেই ছাড়বে, যেভাবেই হোক না কেন। আর্য তার নিজের জিনিসে অন্য কারো স্পর্শ পর্যন্ত সহ্য করে না। সেখানে বউকে আরেকটা ছেলে জড়িয়ে ধরেছে, সেটা দেখলে আর্য কি করতে পারে তার কিছুটা ধারণা আছে নিশির। সে এবার পুষ্পকে এমনভাবে ফাঁসাবে যে চাইলেও আর্য কিছুই করতে পারবে না। নিশির কুটিল চিন্তা পুষ্পের জীবনকে কোন নরকে ঠেলে দিবে কে জানে। আর্য পুষ্পকে নিয়ে সোজা নিজের রুমে চলে এলো। দুপুরের সময় হওয়ায় ড্রয়িং রুমে কেউ ছিল না, হয়তো যে যার রুমে অথবা ছেলেরা নিজেদের কর্মস্থলে। আর্য পুষ্পকে নিয়ে রুমে ঢুকেই দরজা বন্ধ করে দিল। সারা রাস্তা আর্য একটা টু শব্দ করেনি। দেখেই বোঝা যাচ্ছে সে রেগে আছে। পুষ্প এখনো প্রচুর ভয় পাচ্ছে। আর্য তাকে খাটে বসিয়ে দিল, ব্যাগটা একপাশে রেখে দিল। পুষ্পের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করল,
ওই ছেলেটার হাত থেকে ফোন নিতে চাচ্ছিলে কেন? পুষ্প চোখ নামিয়ে নিল, জড়সড়ো হয়ে মিনমিন করে বলল, এই ভাইয়াটা নাকি আমাদের সিনিয়র, আর শিক্ষকরা বলেছেন সিনিয়র জুনিয়র সবাইকে সাহায্য করা উচিত। পুষ্পের কথা শুনে আর্যের ভ্রু কুঁচকে গেল। এখানে ফুল নেওয়ার কথা হচ্ছে, সাহায্যের কথা কোথা থেকে এলো? সে এবার গম্ভীর কণ্ঠে বলল, আমি তোমাকে ফুল কেন নিচ্ছিলে সেটা জিজ্ঞেস করছি, এখানে সাহায্যের বিষয় কোত্থেকে এলো? ভাইয়াটা বলেছিল ফুলগুলো নিয়ে হেল্প করতে। ভাইয়া নাকি গার্লফ্রেন্ডের জন্য এনেছে, গার্লফ্রেন্ড আসে নাই, সে আমায় ফুলগুলো রাখতে দিয়ে গার্লফ্রেন্ডকে আনতে যাবে। পুষ্পের কথা শুনে আর্য চোখ বন্ধ করে তপ্ত দীর্ঘশ্বাস ফেলল। কি বলবে বুঝতে পারছে না। এই মেয়ে এত বোকা কেন? এত সরল হলে এই নিষ্ঠুর দুনিয়ায় টিকবে কি করে? ওই ছেলে ফুলগুলো নিয়ে নিজেই নিজের গার্লফ্রেন্ডকে আনতে যেতে পারত। ছেলেটা ইচ্ছে করে এসেছিল এই মেয়ের কাছে, কিন্তু সেটা বুঝতে পারছে না পুষ্প। আর তাকে মেসেজটা কে পাঠালো? যে জানে এই মেয়ের সাথে তার সম্পর্ক কি, কে হতে পারে সে এসব ভাবনা ঝেড়ে ফেলে পুষ্পের দিকে তাকালো। দেখলো পুষ্প মাথা নত করে বসে আছে। সে এবার কণ্ঠটা কিছুটা নামিয়ে যথাসম্ভব নরম করার চেষ্টা করে বলল, এরকম ফুল হলে চলবে না ফ্লাওয়ার, তোমাকে আরেকটু ম্যাচিওর হতে হবে। কে কেন তোমার কাছে আসছে, কি উদ্দেশ্যে তোমার সাথে কথা বলছে, সব তোমাকে বুঝতে হবে। এখন যাও, ফ্রেশ হয়ে নাও। পুষ্প যদিও আর্যের কথার সঠিক মানে বুঝতে পারল না, শুধু এটুকু বুঝলো তাকে আরও বুঝদার হতে বলছে আর্য। কিন্তু তাকে তো ফুপুমণি বলেছে সে বেশ বুঝদার মেয়ে, তাহলে সরকার সাহেব বুঝদার হওয়ার কথা কেন বলছে? তবুও সে কিছু জিজ্ঞেস করলো না। ব্যাগ থেকে কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। পুষ্প ওয়াশরুমে ঢুকতেই আর্য কাউকে কল করলো। রিসিভ হতেই আর্য বলে উঠল, একটা নাম্বার সেন্ড করছি, ডিটেলস বের করো। আর্য শাওয়ার নিয়ে বারান্দায় দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ আগে তাদের প্যারিসের ব্রাঞ্চ থেকে কল এসেছে, তাকে একবার সেখানে যেতে হবে। প্রতি 6 মাস অন্তর তাকে একবার যেতে হয় অফিসের ভিজিট করতে। আর্য ব্যবসার জয়েন করার আগে আমজাদ সরকার যেতেন, কিন্তু আর্য ব্যবসায় আসার পর থেকে আমজাদ সরকার আর যায় না, আর্যই যায়। আর্য 4 দিন আগেই ফ্লাইট বুক করেছিল, কিন্তু এখন তাকে আগামীকালকেই যেতে হবে। কিন্তু আর্যের মন সায় দিচ্ছে না। আর্য পুষ্পের কাছ থেকে দূরে থাকার জন্য আগেই ফ্লাইট বুক করেছিল, কিন্তু এখন মেয়েটাকে একদিন না দেখে অস্থির হয়ে ওঠে। তার সব শান্তি যেন অশান্তিতে রূপ নেয়। তার উপর বাড়িতে নিশি আর ওই মহিলা আছে, তার অনুপস্থিতিতে যদি ফ্লাওয়ারকে হাট করে বসে, ফ্লোয়ার তো কাউকে কিছু না বলে নিজে আড়ালে এসে কাঁদবে। মেসেজটা কে করেছিল সেটার কোনো আপডেট এখনও পায়নি আর্য। সব মিলিয়ে সে আর ভাবতে পারছে না। কিছুক্ষণ পরে আর্য রুমে এসে দেখলো পুষ্প সোফায় ঘুমিয়ে আছে। আর্য নিজের ভাবনাতেই মশগুল ছিল। কখন পুষ্প রুমে এসে ঘুমিয়ে পড়েছে তা টের পায়নি। তবে পুষ্পকে সোফায় ঘুমাতে দেখে মোটেও ভালো লাগলো না তার। সে এগিয়ে এসে পুষ্পকে পাজা কোলে করে কোলে তুলে নিল। পুষ্পকে বিছানায় শুয়ে দিয়ে ভালো করে কম্বল জড়িয়ে দিল। তারপর নিজে খাটে হেলান দিয়ে আধশোয়া হয়ে বসে পুষ্পের মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। এই মেয়েটার থেকে সে দূরে থাকতে চেয়েছিল, অথচ এখন এই মেয়েটার থেকে দূরে যেতে হবে, এই ভাবনাটা মাথায় আসতেই ভেতরের ঝড় শুরু হয়ে গেছে। পুষ্পের মুখে কিছু অবাধ্য চুল এসে পড়েছে। সেটা দেখে আর্য আস্তে করে চুলগুলো সরিয়ে দিল। রমণীর মুখের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, মেয়ে, তোমার থেকে দূরে থাকতে চেয়েছিলাম, অথচ তুমি আমার অবস্থা এমন পর্যায়ে এনেছো যে এখন তোমার থেকে দূরে যাওয়ার কথা ভাবতেও চাইছে না আমার মস্তিষ্ক। পুষ্পের মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন ফজরের আজান হয়ে গেছে টের পায়নি আর্য। হঠাৎ পুষ্পকে নড়তে দেখে আর্য ঘড়ির দিকে তাকিয়ে দেখলো সকাল 5:30 বাজে। আর্য এবার উঠে ফ্রেশ হয়ে রুম থেকে বেরিয়ে গেল। আর্য রুম থেকে বেরোনোর কিছুক্ষণ পর পুষ্প আস্তে আস্তে উঠে বসলো। নিজেকে আবারও বিছানায় আবিষ্কার করে সে অবাক হয়। সে বুঝতে পারছে না গত 2 দিন সে রাতে ঘুমায় সোফায় আর সকালে উঠে নিজেকে বিছানায় দেখে। সে বিছানায় কিভাবে এলো? এতদিন তো এরকম কিছুই হয়নি। সে কি ঘুমের মধ্যে হাঁটাচলা শুরু করেছে? কিন্তু সরকার সাহেব তো কিছু বললেন না, নাকি সরকার সাহেব উঠে যাওয়ার পরে বিছানায় এসেছেন?
পুষ্প ভাবতে পারছে না, মাথায় কিছু ঢুকছে না। না, তাকে সরকার সাহেবকে জিজ্ঞেস করতে হবে। পরক্ষণে ভাবলো, কিন্তু যদি রেগে যায়? না না, সে বরং ঘুমানোর আগেই নিজের 2 পা বেঁধে রাখবে, তাহলে হাঁটতে পারবে না, বিছানায় আসবে না। পুষ্প এবার নিজে ফ্রেশ হতে চলে গেল। পুষ্প কলেজ যাওয়ার জন্য রেডি হচ্ছে। ব্যাগে বই খাতা সব গুছিয়ে এখন হিজাব পরছে। এর মধ্যে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে আর্য। দেখে বোঝা যাচ্ছে শাওয়ার নিয়েছে, মাথা ভর্তি চুল থেকে টপটপ করে পানি পড়ছে। সে এসে বিছানা থেকে টাওয়াল নিয়ে মাথা মুছতে মুছতে পুষ্পের দিকে তাকায়, যে এখন আয়নার সামনে এক মনে হিজাব বাঁধায় ব্যস্ত। আর্য এগিয়ে গিয়ে একদম পুষ্পের সামনে দাঁড়ায়। হঠাৎ আর্যকে নিজের সামনে দেখে চমকে ওঠে পুষ্প। এক পা পিছিয়ে যেতে চাইলে আর্য তা হতে দিল না। 2 হাতে কাঁধ ধরে নিজের নিকট টেনে নিয়ে গম্ভীর কণ্ঠে বলল, আমার কাছ থেকে সবসময় পালাতে চাও কেন ফ্লাওয়ার? পুষ্প কিছু বলল না, চোখ নামিয়ে নিল। আর্যকে নিজের এত কাছে আবিষ্কার করে পুষ্পের হৃৎস্পন্দন বেড়ে গেল। মনে হচ্ছে হৃৎপিণ্ড নামের বস্তুটা খাঁচা থেকে বেরিয়ে আসবে। বুকের বাঁ পাশে ঢিপ ঢিপ করছে। পুষ্প হাঁসফাঁস করে উঠল। আর্যের কাছ থেকে নিজেকে ছাড়ানোর জন্য মিনমিন করে বলল, সরকার সাহেব ছাড়ুন, আমায় দেরি হয়ে যাচ্ছে। আমার প্রশ্নের উত্তর দাও ফ্লাওয়ার। কি প্রশ্ন? পুষ্প মিনমিন করে জিজ্ঞেস করল, আমার থেকে দূরে দূরে থাকছো কেন? আপনি তো বলেছেন আপনার থেকে যেন দূরে থাকি। আমি বলেছি তো দূরে থাকছো। পুষ্প উপর নিচ মাথা নেড়ে সম্মতি দিয়ে হুঁ বলে। আর্য সেদিকে অদ্ভুতভাবে তাকিয়ে বলল, আমার সব কথা শুনবে? সাথে সাথে পুষ্প চোখ তুলে তাকালো আর্যের দিকে। আর্য তার দিকেই তাকিয়েছিল। 2 চোখের মিলন হলো। পুষ্প চোখ নামিয়ে নিল, কিছু বলল না। এতে আর্য আর কিছু বলল না। পুষ্পের হিজাবটা আরেকটু টেনে দিয়ে বলল, আমি 7 দিন বাড়ি থাকবো না। তুমি নিজের খেয়াল রাখবে, কলেজ যাবে, মন দিয়ে ক্লাস করবে। ছুটির আগে গেটের ড্রাইভার গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকবে। ছুটির পরে কোথাও দাঁড়াবে না, সোজা বাড়িতে চলে আসবে। ভুল করেও কোনো ছেলের আশেপাশে যাবে না, মনে থাকবে? আর্যের সব কথা মন দিয়ে শুনল পুষ্প। আর্য 7 দিন বাড়িতে থাকবে না। কেন, কোথায় যাবে, এই প্রশ্নটা মনে তীব্র ধাক্কা দিল। তবুও মুখ ফুটে বলার সাহস হলো না, শুধু মাথা নেড়ে সম্মতি দিল। আর্য আবারও বলল, আর বাড়িতে এসে মেহমানদের থেকে দূরে থাকবে। নেশে অথবা মহিলা কিছু বললে একদম কাঁদবে না, কথার উচিত জবাব দেবে। কেন না, আই হেট টিয়ার্স। ওই ভীত চোখের পানি সহ্য হয় না। সবসময় আম্মুর সাথে থাকবে। কিছু প্রয়োজন হলে আম্মুকে বলবে, নাহলে আমাকে কল করে বলবে। আর্য হঠাৎ চুপ করে গেল। কিছু একটা ভেবে আবার বলল, তোমার তো ফোন নেই, কল করবে কিভাবে? আর্য কিছুক্ষণ চুপ করে রইল, তারপর কিছু একটা মনে করে বলল, আলমারির সেকেন্ড ড্রয়ারে আমার আরেকটা ফোন আছে, ওটা থেকে কল করবে। আমি এসে নতুন ফোন কিনে দেবো, ওকে? পুষ্প আবারও মাথা নেড়ে সায় দিল। এতে এবার আর্য আলতো হাতে পুষ্পের চোয়াল চেপে ধরে বলল, আল্লাহ তোমাকে মুখটা কেন দিয়েছে? কথা বলার জন্য। তাহলে কথা বলার জায়গায় এভাবে বারবার মাথা নাড়ছো কেন? এখনো হিউম্যান বডির কোনো পার্ট কিভাবে ইউজ করতে হয় সেটাও জানো না নাকি? সেটাও জানো না, আর এত তাড়াতাড়ি বিয়ে করলে? বিয়ের পর কি কি হয় জানো? আর্যের আকস্মিক কথায় পুষ্প কিছু বুঝতে পারল না। সে বোকা বোকা সরল চোখে তাকিয়ে রইল আর্যের দিকে। পুষ্পের এই বোকা বোকা চাহনি দেখে আর্য চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ফেলল। এই মেয়ের এই চাহনি তাকে অস্থির করে তুলছে। ইদানিং এটা একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই মেয়ের কাছে থাকলে একরকম অশান্তি, দূরে থাকলে আরেক রকম অশান্তি। কোন দিকেও শান্তি নেই। দূরে গেলে কাছে আসতে মন চায়, আবার কাছে আসলে আর ভাবতে পারল না আর্য। পুষ্পের চোয়াল ছেড়ে দিয়ে বলল, সবসময় এরকম থাকবে, ওকে? তোমাকে এখন কিছু জানতে হবে না। যখন সময় আসবে আমি শিখিয়ে দেব। শুধু এইটুকু ম্যাচিওর হও যাতে বাইরে গেলে কেউ তোমার সরলতার সুযোগ নিতে না পারে। সেফলি যেন বাড়িতে ফিরে আসতে পারো। এখন রেডি হয়ে নাও, চলো। পুষ্প আর কিছু বলল না, চুপচাপ রেডি হয়ে ব্যাগটা কাঁধে নিয়ে রুম থেকে বেরোতে লাগলো। আর্য পুষ্পর পেছন পেছন বেরিয়ে গেল। সে আজকে অফিসে যাবে না, 11টায় তার ফ্লাইট। এখন সে সবাইকে তার এই বিজনেস ট্রিপের কথা জানিয়ে দিবে। সবাই টেবিলে বসে নাস্তা করছে। পুষ্প আর আর্যকে নিচে নামতে দেখে নিশির খাওয়ার হাত থেমে গেল, তবে কিছু বলল না। মিনারা বেগমও এক পলক তাকিয়ে মুখ বাঁকিয়ে খাওয়া শুরু করলেন। পুষ্প প্রতিদিনের মতো গিয়ে শেহনাজ সরকারের পাশের চেয়ারে বসল।
আর্যের পাশের চেয়ারে বসে আছে নিশি। তবে আজকে আর্য নিজের চেয়ারে বসলো না, গিয়ে পুষ্পের পাশে শেহনাজ সরকারের খালি চেয়ারটাতে বসলো। হঠাৎ আর্যকে শেহনাজ সরকারের চেয়ারে বসতে দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে রইল আর্যের দিকে। এতে আর্যের মধ্যে কোনো ভাবান্তর দেখা গেল না। সবাই নিজেদের সামলে নিয়ে আবার খাওয়ায় ব্যস্ত হয়ে পড়ল। এতে আর্যকে পুষ্পের পাশে বসতে দেখে নিশি রাগে ভেতরে ভেতরে ফুঁসছে। পারলে পুষ্পকে চিবিয়ে খায়, তবে নিজেকে সামলে নিল। তাকে যা করতে হবে খুব সাবধানে করতে হবে। এদিকে শেহনাজ সরকার অবাক হলেও বেশ খুশি হলেন ছেলের পরিবর্তনে। আর্য একবার সবার দিকে তাকিয়ে খেতে খেতে বলল, আব্বু 11টায় ফ্লাইট আমার। আর্যের কথা শুনে আমজাদ সরকারের বুঝতে অসুবিধা হলো না যে আর্য কোন ফ্লাইটের কথা বলছে। ওনার কাছে মেল এসেছিল যে ওনাদের প্যারিসের ব্রাঞ্চের ভিজিট করতে যেতে হবে, সেটা আর্যই যায়। তিনি স্বাভাবিকভাবেই জিজ্ঞেস করলেন, তো সব খুচগাছ করেছো? আর্য হুঁ বলে খেতে থাকে। একবার আর চোখে পাশে বসা পুষ্পের দিকে তাকালো। পুষ্প মনোযোগ দিয়ে খেতে ব্যস্ত, যেন চারপাশে কি হচ্ছে না হচ্ছে তার কোনো খবরই নেই। এতে পুষ্পের উপর মনক্ষুণ্ণ হলো আর্য। সে 7 দিনের জন্য প্যারিসে যাচ্ছে। এই মেয়ে কি একটুকু মন খারাপ হচ্ছে না? এত স্বাভাবিক আছে কি করে? আবার নিজেকেই বোঝালো তাদের মধ্যে তো স্বাভাবিক কোনো কাপলের মতো কিছুই নেই, তাই মন খারাপ কেন হবে? তবুও কোথাও একটা প্রশ্ন থেকেই যায়, সত্যি কি একটুকু মন খারাপ করবে না মেয়েটা? সে চলে গেলে কি তার বিন্দুমাত্র অভাব বোধ করবে না? সবাই নাস্তা শেষ করে যে যার কাজে চলে গেল। শেহনাজ সরকার পুষ্পকে ড্রাইভারের মাধ্যমে কলেজে পাঠিয়ে দিয়ে নিজে আর্যের রুমে গেলেন ছেলের গোছগাছ কত দূর তা দেখতে। এদিকে নিশি যেন না চাইতেই হাতে চাঁদ পেয়ে গেল। আর্য এখন পুষ্পের আশেপাশে থাকবে না। তাকে যা করতে হবে এই 7 দিনের মধ্যেই করতে হবে। আর্য 11টার ফ্লাইটে যাওয়ার কথা থাকলেও কিছু কারণবশত ফ্লাইট একদিন পিছিয়ে যায়। সেটা অ্যাসিস্ট্যান্ট জানালে আর্য কিছু বলে না। সে অফিসে চলে যায়। যাওয়ার সময় পুষ্পকে কলেজে নামিয়ে দিয়ে যায়। আর্য অফিসে ম্যানেজমেন্ট স্টাফদের নিয়ে মিটিং শেষ করে। তাদের বিজনেস বিল্ডিং নির্মাণের ক্লায়েন্টের ইনস্ট্রাকশন অনুযায়ী ডিজাইনার আর ইঞ্জিনিয়ার মিলে ডিজাইন করে, বাকি কাজ শ্রমিকরা করে। এখন যে প্রজেক্ট শুরু হয়েছে সবাইকে সেটা ভালোভাবে বুঝিয়ে দিচ্ছে, কারণ আগামী 7 দিন সে থাকবে না। আর্য মিটিং শেষ করে নিজের কেবিনে এসে বসতেই সেখানে প্রবেশ করে তার অ্যাসিস্ট্যান্ট। পুষ্প কলেজ শেষ করে বাড়িতে এসে প্রতিদিনের মতো গোসল শেষে শেহনাজ সরকারের সাথে গল্প করে। সবার সাথে দুপুরের খাওয়া খেয়ে একটা ভাত ঘুম দেয়। ঘুম থেকে উঠে 6টা বাজে। ফ্রেশ হয়ে নিচে নামতেই সোফায় নতুন কিছু মুখ দেখে কিছুটা অপ্রস্তুত হয়ে নামতে থাকে। সোফায় বসে আছে ইভানের বাবা মা, তাদের পাশে বসা ইভান। পুষ্পকে দেখে ইভানের মুখে খুশি উপচে পড়ে, যেটা চোখ এড়ায় না নিশির। সেদিনও ও খেয়াল করেছিল ইভান কাউকে খুঁজছিল। তারপর পুষ্পকে নিচে নামতে দেখে আর্য তাকে টেনে রুমে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দেয়। সব মনে পড়তেই নিশি মনে এবার কুটিল বুদ্ধি হানা দেয়। সে মিনারা বেগমের কানে কানে কিছু একটা বলে উঠে দাঁড়ায়। কাজের মেয়ে চা নাস্তার টেবিলে রাখছিল। এমন সময় মিনারা বেগম না দেখার ভান করে উঠতে গেলে চায়ের কাপ ইভানের উপরে পড়ে যায়। সাথে কাজের মেয়ের হাত থেকে ট্রেটাও পড়ে যায়। ইভান আহ করে ওঠে। সবাই হকচকিয়ে উঠে। নিশি ইচ্ছে করে ভালো সেজে কাজের মেয়েকে ধমক দিয়ে কাজ করতে বলে। পুষ্পকে বলল ইভানকে গেস্ট রুমে নিয়ে যেতে, যাতে চা পড়ার জায়গাটা ধুয়ে নিতে পারে। ইভানের গায়ে গরম চা পড়ায় বেশ চলছে, কাজের মেয়ের পায়েও পড়েছে। তাই শেহনাজ সরকার পুষ্পকে বললেন, পুষ্প যা তো ইভানকে গেস্ট রুমের ওয়াশরুমটা দেখিয়ে দে। পুষ্প বাধ্য মেয়ের মতো ইভানকে নিয়ে যেতে লাগলো। ইভান তো মহা খুশি। সে ভাবতেই পারেনি পুষ্পকে সরকার বাড়িতে দেখবে। আর্য তো বলেছিল পুষ্প চলে গেছে, তবে এই মুহূর্তে এত কিছু সে ভাবলো না। খুশি মনে পুষ্পের সাথে যেতে লাগলো। তাদের পেছন পেছন যেতে লাগলেন মিনারা বেগম আর নিশি। শেহনাজ সরকার কাজের মেয়েকে গিয়ে পড়া পায়ে ঔষধ লাগিয়ে নিতে বলে অন্য আরেকজনকে দিয়ে আবার নাস্তা পাঠাতে বললেন এবং মেঝে পরিষ্কার করতে বললেন। কাজের মেয়েটা মাথা নেড়ে চলে যায়। ইভানের বাবা মা শেহনাজ সরকারের সাথে টুকটাক কথা সারতে থাকেন।
পুষ্প আর ইভান পাশাপাশি করিডোর দিয়ে হাঁটছে। এমন সময় হঠাৎ মিনারা বেগম হেঁটে যাওয়ার সময় পড়ে যাওয়ার মতো করে পুষ্পকে ধাক্কা দেয়। পুষ্প পড়ে যেতে নিলে ইভান পুষ্পের কোমর জড়িয়ে ধরে তাকে সামলে নেয়। পুষ্প ভয়ে ইভানের শার্টের কলার খামচে ধরে এবং চোখ দুটো খিচে বন্ধ করে নেয়। এদিকে দূর থেকে নিশি ঝটপট ওভাবেই কিছু ছবি তুলে নিল। মিনারা বেগম এবার অসহায় সেজে বলল, মাফ করিস মেয়ে, দেখতে পাইনি আমি। গরম চা আমার পায়েও কিছুটা পড়েছে, জ্বলছে খুব, তাই হাত থেকে পড়ে যাচ্ছিলাম। মিনারা বেগমের কথা শুনে পুষ্প চোখ খুলে ইভানের এত কাছে নিজেকে আবিষ্কার করে তড়িঘড়ি করে সরে যায়। মিনারা বেগমের দিকে তাকিয়ে বলল, সমস্যা নেই দাদি, তোমার কি বেশি জ্বলছে? মিনারা বেগম কিছু বললেন না। সেখানে নিশি এসে মিনারা বেগমকে নিয়ে যায় আর পুষ্প ইভানকে গেস্ট রুম দেখিয়ে দিয়ে নিচে চলে আসে। এদিকে মিনারা বেগম আর নিশি তাদের জন্য বরাদ্দকৃত গেস্ট রুমে ঢুকে পুষ্প আর ইভানের তোলা ছবিগুলো আর্যের কাছে পাঠিয়ে দিল। পুষ্প নিচে নেমে আসতেই শেহনাজ সরকার তাকে নিজের পাশে বসালেন। পুষ্পকে সবার সাথে পরিচয় করিয়ে দেওয়ার আগেই কাজের মেয়ে নাস্তা নিয়ে এলো। শেহনাজ সরকার তাদের দিকে চায়ের কাপ এগিয়ে দিতে লাগলেন আর ইভানের মা পুষ্পকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলেন। এতে পুষ্প কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল, তবে কিছু বলল না। শেহনাজ সরকার এবার ইভানের বাবা মায়ের দিকে তাকিয়ে বললেন, ভাবি, আপনি যেন কি বলবেন বলেছিলেন? শেহনাজ সরকারের কথায় ইভানের মা মুচকি হেসে বললেন, হ্যাঁ ভাবি, তা তো অবশ্যই বলবো। তিনি এবার এক পলক পুষ্পের দিকে তাকিয়ে আবার শেহনাজ সরকারের দিকে তাকালেন। বিষয়টি খেয়াল করে শেহনাজ সরকার এবার পুষ্পকে বললেন, পুষ্পমা, আরজুর আলমারিতে একটা বাম রাখা আছে, সেটা একটু নিয়ে আয় তো, যা। পুষ্প কোনো প্রশ্ন ছাড়াই উঠে চলে গেল। পুষ্প যেতেই ইভানের মা গলা খাকারি দিয়ে বললেন, দেখুন ভাবি, আমি খুঁড়িয়ে পেঁচিয়ে কিছু বলতে চাই না। আপনার ভাইয়ের মেয়েকে আমাদের ইভান পছন্দ করে। সত্যি বলতে সামনে থেকে দেখে আমারও খুব পছন্দ হয়েছে। আমি আমার ইভানের জন্য আপনার ভাইয়ের মেয়ের হাত চাইতে এসেছি। ইভানের মায়ের কথা শুনে অবাক হলেন শেহনাজ সরকার, তবে তিনি তা প্রকাশ করলেন না। তিনি মুখের আদল শান্ত রেখেই গভীর ভাবনায় পড়লেন। ওনার বুঝতে অসুবিধা হয়নি যে তারা পুষ্পের কথাই বলছেন, কারণ ইভানের সাথে তিনি পুষ্পকে ভাইয়ের মেয়ে হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন। তবে এখন বিষয়টি বেশ অস্বস্তিকর হয়ে উঠেছে। যতই হোক পুষ্প ওনার ছেলের বউ, আর শাশুড়ির কাছে ছেলের বউয়ের হাত চাইছে। যদিও তারা না জেনেই চেয়েছে, তবু অস্বস্তিকর। শেহনাজ সরকার যেই না কিছু বলবেন অমনি পেছন থেকে বিকট শব্দে সবাই পেছনে ফিরে তাকালো। আর্য দাঁড়িয়ে আছে, পাশে কাচের ফুলের টব ভেঙে পড়ে আছে, চোখ দুটো টকটকে লাল, কপালের শিরাগুলো ফুলে উঠেছে। দেখে বোঝা যাচ্ছে কোনো কারণে সে বেশ রেগে আছে। শেহনাজ সরকার ছেলের অভিব্যক্তি দেখে বুঝতে পারলেন ইভানের মায়ের সব কথাই তার ছেলে শুনেছে। তিনি দেখতে চাইলেন ছেলে কি বলে, তবে আর্যকে কিছু না বলে দেখে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলেন, আর্য, তুমি কখন এলে? আর্য কোনো জবাব দিল না। একবার তীক্ষ্ণ চিল নয়নে পুরো ড্রয়িং রুম চোখ ভুলিয়ে নিল। সে এবার নিজের রাগ সামলে গটগট পায়ে উপরে চলে গেল। সেদিকে তাকিয়ে শেহনাজ সরকার দীর্ঘশ্বাস ফেললেন। ওনার ঘাততারা ছেলে কিছুই স্বীকার করছে না। পুষ্প তার বউ, উনি বেশ আহত। সত্যি সত্যি কি আর্য পুষ্পকে কোনোদিন মেনে নেবে না? আর কতদিন সময় লাগবে আর্য পুষ্পকে মেনে নিতে? আদৌ কি মেনে নিতে পারবে? আর্য রাগে চোয়াল শক্ত করে করিডোর দিয়ে হেঁটে নিজের রুমের দিকে যাচ্ছে। এমন সময় গেস্ট রুম থেকে ইভান বেরিয়ে আসে। আর্যকে দেখে ইভান এগিয়ে এসে হাসি মুখে জিজ্ঞেস করল, কিরে আর্য, কি অবস্থা তোর? আজকাল তো তোর দেখা পাওয়া মুশকিল। আর্যের এমনিতেই রাগে মাথা ফেটে যাচ্ছে। ইভানকে দেখে রাগ যেন তত্তরিয়ে বাড়ছে। চোখের সামনে ভেসে উঠছে ফোনে আসা আননোন নাম্বার থেকে পাওয়া ছবিগুলো। ইভানের হাত তার ফ্লাওয়ারের কোমরে। আর্য আর কিছু না ভেবেই ইভানের মুখ বরাবর মারল এক ঘুষি। মুহূর্তেই কি হয়ে গেল কিছু বুঝতে পারল না ইভান। কিছু বুঝে ওঠার আগেই আর্য ধুম করে আরেক ঘুষি মেরে দিল। সাথে সাথে ইভানের নাক ফেটে ঠোঁট কেটে রক্ত বেরোতে লাগলো। আর্য আবার মারতে গেলে ইভান এবার আর্যের হাত ধরে ফেলল, তবে পাল্টা আক্রমণ করলো না। সে শান্তভাবেই জিজ্ঞেস করল, কেন মারছিস? কারণটা বল, তারপর আবার মারিস। কোন দোষী মারছিস কারণটা জানলে ব্যথা কম পেতাম। এমনিতে বিনা দোষী আমি এত মার খেতে পারবো না।
আর্য ঝাটকা মেরে ইভানের হাত থেকে নিজের হাত সরিয়ে নিয়ে ইভানের কলার চেপে ধরল, দাঁতে দাঁত চেপে গর্জে উঠল। আমি তোকে বলেছিলাম না বাড়িতে না আসতে? কেন এসছিস? আর এসছিস যখন আমার ফ্লাওয়ারকে কোন সহজে টাচ করেছিস বল? আর্যের কথার কিছুই বুঝতে পারল না ইভান। সে আবার কোন ফুলকে হাত লাগালো? আর্য কি বলছিস? মাথা খারাপ হয়ে গেছে তোর? আমি কোনো ফুলকে ছুঁইনি, শুধু শুধু বিনা দোষী মারছিস। আর্য ইভানকে যেই না আবার মারতে যাবে অমনি পেছন থেকে ভেসে এলো শেহনাজ সরকারের গম্ভীর কণ্ঠস্বর। কি হচ্ছে এখানে? আর্য কিছু বলল না, তার মাথায় আগুন জ্বলছে। এই মুহূর্তে সে একবার ইভানের দিকে রাগী চোখে তাকিয়ে নিজের রুমের দিকে চলে গেল। এদিকে শেহনাজ সরকার ইভানের নাক ঠোঁট থেকে রক্ত বের হতে দেখে বুঝতে অসুবিধা হলো না যে আর্য ইভানের গায়ে হাত তুলেছে। ওনার চোয়াল শক্ত হয়ে গেল। আর্য যে নিচে কিছু না বলে নিজের রাগ ইভানের উপর ঝেড়েছে তা বুঝতে সময় লাগলো না। তিনি ইভানকে কিছু জিজ্ঞেস করলেন না, তাকে নিয়ে নিজের রুমে গেলেন ঔষধ লাগিয়ে দিতে। এদিকে নিশি সব কিছু দেখে পৈশাচিক আনন্দে মেতে উঠল। এবার ওই পুষ্পের পালা। আর্য রেগে গেলে তার হুঁশ থাকে না। আর্য এখন বেশ রেগে আছে। তার পাঠানো ছবিগুলো নিশ্চয়ই দেখেছে। আর যে ব্যক্তি নিজের ছোঁয়া এমনকি টিস্যু পর্যন্ত কাউকে ছুঁতে দেয় না, সে নিজের বউকে আরেকজনের বুকে দেখে রিয়াকশনটা যে এরকম হবে সেটা নিশির ধারণাতেই ছিল। এখন দেখা যাক তার ধারণা মতো সব কিছু হয় কিনা। পুষ্প আলমারিতে বামের কৌটা খুঁজতে খুঁজতে হঠাৎ তার হাত লেগে একটা ডায়েরি পড়ে গেল। পুষ্প কিছু না ভেবে ডায়েরিটা হাতে নিতেই আর্য রেগে মেগে প্রবেশ করে। নিজের বন্ধুর ডায়েরি পুষ্পের হাতে দেখে মুহূর্তেই আর্যের মনে পড়ল অতীতের সেই ক্ষত, এই বেঈমান নারীর জন্য তার বন্ধুর আহাজারি। আর এখন পুষ্প ওই ইভানের দৃশ্য সব মনে পড়তেই আর্যের আবারও মনে হলো সব নারী এক মুহূর্তেই রাগে যেন সব একসাথে ফেটে পড়ল। এগিয়ে গিয়ে এক ঝটকায় পুষ্পের হাত থেকে ডায়েরিটা কেড়ে নিল সে। পুষ্প কিছু বুঝে ওঠার আগেই ঠাস, পুষ্পের নরম গালে আছড়ে পড়ল আর্যের পুরুষালী শক্ত হাতের চর। আর্যের চরের তীব্রতায় পুষ্পের মুখ অন্যদিকে ঘুরে গেল। আর্যের শক্ত হাতের চর গালে পড়তেই ব্যথায় টনটন করে উঠল। 5 আঙ্গুলের ছাপ বসে গালটা লাল হয়ে গেছে। চোখ ফেটে উপসে পড়ছে অবাধ্য অশ্রুকণা। পুষ্প বুঝতে পারছে না তার কোন অপরাধে এই চর পড়ল গালে। মুহূর্তেই সে মনে মনে তাচ্ছিল্যের হাসি হাসল। তার গায়ে মার পড়ার জন্য কি কোনো দোষের প্রয়োজন পড়ে, নাকি শুরু থেকেই তার গায়ে মার পড়েছে বিনা দোষে? চাচির হোক বা চাচাতো বোনের কিংবা সরকার সাহেবের, এই কদিনে ভালো ব্যবহারে সে হয়তো ভুলেই বসেছিল আগের সেই আর্যকে। পুষ্পের ভাবনার মাঝেই আর্য পুষ্পের চোয়াল চেপে ধরে হুঙ্কার ছাড়ল। হ্যাঁ মেয়ে, কোন সাহসে তুমি আলমারিতে হাত দিয়েছ? বলেছিলাম না আলমারিতে হাত না দিতে? বলো, বলেছিলাম না? পুষ্প কিছু বলল না। হ্যাঁ, আর্য বলেছিল বিয়ের 10 দিনের মাথায় শেহনাজ সরকারের কথায় যখন পুষ্প নিজের কাপড় আলমারিতে রেখেছিল সেদিনই প্রথম আর্য চর মেরেছিল তাকে। সে কিভাবে এত সহজে ভুলে গেল? পুষ্পকে কিছু বলতে না দেখে আর্য এবার হাতের চাপ আবার বাড়ালো। আবার দাঁতে দাঁত চেপে বলল, হ্যাঁ, আমার কথা কানে যায় না? কথার উত্তর দিচ্ছিস না কেন? নাকি আমাকে চোখে পড়ছে না? ইভানকে পছন্দ হয়েছে? হাই স্টুপিড, বলছিস না কেন? ইভানকে পছন্দ হয়েছে? এত কিছু বলার পরও পুষ্পকে চুপ করে থাকতে দেখে আর্য রাগে ও হতাশায় তাচ্ছিল্য করে বলল, তুই অন্য সব মেয়েদের মতো? তোকে সবার থেকে আলাদা ভেবেছিলাম। নারীদের প্রতি তীব্র ঘৃণাকে একপাশে রেখে তোকে বিশ্বাস করতে শুরু করেছিলাম, কিন্তু তোরও একটা ছেলেকে দিয়ে হয় না। তুই অন্য মেয়েদের মতোই। যেই না বুঝলে আমি তোর প্রতি দুর্বল হচ্ছি, অমনি আরেক ছেলের বুকে চলে গেলি। বলতে বলতে শেষের কথাগুলোর দিকে আর্যের গলা ধরে এলো। ভীষণ দুর্বল ও অসহায় শোনালো তার কণ্ঠ। সে ভুল করেছে এই মেয়ের প্রতি দুর্বল হয়ে। এই মেয়েও ওই বেঈমান নারীর মতো, যেভাবে তার বন্ধুকে ছেড়েছিল তাকেও ছেড়ে দেবে। মুহূর্তেই আর্যের চোখ আবার হিংস্র হয়ে উঠল। না, সে তার বন্ধুর মতো বোকামি করবে না। সে এই মেয়েকে নিজের কাছেই রাখবে যে কোনো মূল্যেই। এই মেয়ে থাকতে না চাইলেও জোর করে রাখবে, আটকে রাখবে, তবু তার সাথেই রাখবে। লাল টকটকে চোখগুলো পুষ্পের দিকে তাক করে তীক্ষ্ণ কণ্ঠে বলল, কি ভেবেছিস এত সহজে ছেড়ে দেব? কোনো দিন না। তুই বেইমানি করবি, সে বেইমানির শাস্তি পাবে।
আর্যের এত কথা শুনেও পুষ্প একদম নিশ্চুপ, বাকরুদ্ধ, অনুভূতিহীন, নিস্তেজ চোখে তাকিয়ে আছে সে। তার কানে বাজছে একটা কথা, তোরও একটা ছেলেকে দিয়ে হয় না। আর্য তার চরিত্রে আঙ্গুল তুলেছে। হ্যাঁ, সে ছোট হতে পারে, কিন্তু এটা বুঝতে তার অসুবিধা হলো না যে আর্য তার চরিত্রের ওপর কালি লেপন করছে। সে এতদিন অপমান, অবহেলা, গায়ে হাত তোলা সব সহ্য করেছে এই আশায় যে কোনো দিন আর্য এই সম্পর্ক মেনে নেবে, কারণ তার জানা মতে বিয়ে একবারই হয়, সব কিছুর ঊর্ধ্বে স্বামী। কিন্তু যেখানে শুরু থেকেই সে সহ্য করছে সবকিছু, আর কত সহ্য করবে? এর থেকে তার চাচার বাড়িতে ভালো ছিল, অন্তত কেউ তার চরিত্রের দিকে আঙ্গুল তুলতো না। সে তো কোনো ছেলের দিকে ফিরেও তাকায়নি কোনোদিন, তাহলে কেন আজ তার চরিত্রের দিকে আঙ্গুল তুলছে? পুষ্পকে একদম নিশ্চুপ থাকতে দেখে আর্য এবার রাগে পুষ্পের চোয়াল এক ঝাটকায় ধাক্কা দিয়ে সরিয়ে দিল। পুষ্প পেছাতে গিয়ে আলমারির দরজার হাতলে বাড়ি খায়, মুখ দিয়ে বেরিয়ে আসে ক্ষীণ ব্যথার আর্তনাদ। ঠিক সেই মুহূর্তেই পুষ্পের কানে এলো শেহনাজ সরকারের বজ্রকণ্ঠ। আর্য, তোমার সাহস কি করে হলো পুষ্পর গায়ে হাত দেয়ার? এই সময়ে শেহনাজ সরকারকে রুমে আশা করেনি পুষ্প। সে তড়িঘড়ি করে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে। যেই না কিছু বলবে তার আগে শেহনাজ সরকার হাত উঁচিয়ে থামিয়ে দিলেন। তিনি এগিয়ে এসে পুষ্পকে নিজের কাছে নিয়ে এলেন। এক পলক তার মুখের দিকে তাকাতেই চোখে পড়ল পুষ্পের ফর্সা গালে আর্যের 5 আঙ্গুলের ছাপ বসে লাল হয়ে গেছে। সেদিকে তাকিয়ে চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেললেন তিনি। এবার তীক্ষ্ণ দৃষ্টিতে আর্যের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলেন, কোন সাহসে পুষ্পর গায়ে হাত তুলেছো? আর্য মাথা নিচু করে চুপ করে রইল। আর্যকে চুপ করে থাকতে দেখে শেহনাজ সরকার আর নিজের রাগ সামলাতে পারলেন না। আর্যের গালে চর মারার জন্য হাত তুললেন, কিন্তু মাঝপথেই হাত থেমে গেল পুষ্পের গলার স্বরে। ফুপমনি প্লিজ। পুষ্পের কান্নারত গলায় শেহনাজ সরকারের হাত থেমে গেল। আর্য অবাক হয়ে মায়ের দিকে তাকালো। কোনো দিন তার মা তার গায়ে হাত তোলেনি, আজকে মারতে যাচ্ছিল। শেহনাজ সরকার পুষ্পের দিকে তাকিয়ে বললেন, এখনো চুপ করে থাকবি? ও তোর গায়ে হাত তুলেছে, রাগ উঠছে না? কোন মাটি দিয়ে তৈরি তুই? এত কিছুর পরেও একে বাঁচাতে চাইছিস? শুরু থেকে এই রুমে কি হয় না জানলেও আমি আন্দাজ করতে পারি, তবুও তোর মুখ থেকে শোনার জন্য অপেক্ষা করছি। তুই একবার বলবি সব কিছু, কিন্তু তুই শুরু থেকে সব কিছু সহ্য করছিস কেন? তোকে তো আমি বলেছি আর্যর সাথে সারাসারি হলেও তোকে আমার সাথে রাখবো, তাহলে কেন চুপচাপ সহ্য করেছিস? শেহনাজ সরকারের কথায় পুষ্প কিছু বলল না, শুধু নীরবে অশ্রু বিসর্জন দিতে লাগলো। এদিকে আর্য অবাক হয়ে মায়ের দিকে তাকায়। আবার পুষ্পের দিকে তাকাতেই তার বুকটা মোচড় দিয়ে উঠল। 5 আঙ্গুলের লাল ছাপ ফুলে উঠেছে। এই আঘাত তারই দেওয়া। সে মেরেছে তার ফ্লাওয়ারকে। রাগের মাথায় আবারও আঘাত করেছে সে। আর্যের বুকে তীব্র হাহাকার করে উঠল। সে কেন নিজের রাগ নিয়ন্ত্রণ করলো না? অফিসের ডিজাইনের সমস্যা হয়েছিল, সেটা নিয়ে সে এমনিতেই বিরক্ত ছিল। অফিসের সবার উপর রাগ ঝেড়ে ডিজাইন আবারও করতে বলেছিল। এমন সময় ফোনে আননোন নাম্বার থেকে সেই ছবিগুলো দেখে আর্য। এমনিতেই মেজাজ খারাপ ছিল, ছবিগুলো দেখে রাগ আরও বেড়ে যায়। তবুও আর্যের মনে পুষ্পকে নিয়ে ভুল ধারণা আসেনি। সে তড়িঘড়ি করে বাড়িতে এসেছিল শুধু পুষ্পকে ইভানের কাছ থেকে দূরে রাখার জন্য। কিন্তু বাড়িতে ঢুকতেই কানে এলো ইভানের সাথে পুষ্পের বিয়ের কথা বলছে ইভানের মা। সেটাতে যেন তার রাগের আগুন দ্বিগুণ হয়ে জ্বলে উঠল। তারপর বন্ধুর শেষ স্মৃতি ডায়েরিটা পুষ্পের হাতে দেখে যেন অতীতটা সামনে এসে দাঁড়ালো। আবারও মনে পড়ল ইভানের সাথে পুষ্পের ছবিগুলো। নারীদের প্রতি জমে থাকা ঘৃণা সবটুকু উগরে দিল পুষ্পের উপর। এখন তার নিজের ভেতরই সব দুমড়ে মুচড়ে যাচ্ছে। নিজেকেই নিজের মারতে ইচ্ছা করছে। কেন সে নিজের রাগটা কন্ট্রোল করলো না? আর্যের ভাবনার মাঝেই শোনা গেল শেহনাজ সরকারের কণ্ঠ। অনেক সহ্য করেছিস তুই, আর না, এতদিন আমি চেয়েছিলাম তুই যেন আর্যর সাথে থাকিস, কিন্তু আজ আমিই চাইছি তুই চাইলেও আর আর্যর সাথে তোকে আমি রাখবো না। তোদের ডিভোর্স হবে, 1 সপ্তাহের মধ্যে তোদের ডিভোর্স হবে। শেহনাজ সরকারের কথা শুনে আর্যের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল।
সে এতক্ষণ মাথা নিচু করে থাকা পুষ্পের দিকে তাকিয়েছিল, এবার চমকে মায়ের দিকে তাকালো। শেহনাজ সরকারের চোখ মুখ শক্ত হয়ে আছে। আর্য কিছু বলবে তার আগেই শেহনাজ সরকার বলে উঠলেন, চুপ, আমি আর একটা কথাও শুনতে চাই না তোমার থেকে। তোমাকে অনেক সময় দিয়েছি, আর না, এবার যা করার আমি করব। আগামীকাল প্যারিসে যাওয়ার আগে তুমি ডিভোর্স পেপারে সাইন করবে। ডিভোর্স পেপার রেডি আছে, সাইন করে দিয়ে যেখানে খুশি যাও, আমার কোনো মাথা ব্যথা নেই। শেহনাজ সরকারের এত কথা শুনেও পুষ্পের মধ্যে কোনো হেলদোল নেই। সে একইভাবে অনুভূতি শূন্য হয়ে নিস্তেজ হয়ে দাঁড়িয়ে আছে, চোখ দুটো নিচু করে আছে মেঝের দিকে। অবিরাম ধারায় গড়িয়ে পড়ছে নোনা পানি। শেহনাজ সরকারের মুখে ডিভোর্সের কথা শুনে পুষ্প আজ আর কিছু বলল না, সে আর কিছু বলবেও না। সে বুঝে গেছে, সে যত যাই করুক না কেন আর্য কোনোদিন তাকে মেনে নেবে না। চাপে পড়ে হয়তো কয়েকদিন ভালো ব্যবহার করবে, কিন্তু মন মতো না হলেই আবারও তার উপর রাগ ঝাড়বে, ঠিক যেভাবে এখন ঝাড়ছে। অন্যদিকে ডিভোর্স শব্দটা বিষের মতো শোনালো আর্যের কাছে। ডিভোর্স, সে কিছুতেই ডিভোর্স দেবে না। তার ফ্লোয়ার তারই থাকবে, সারা জীবন তারই থাকবে। সে রাগের মাথায় মেরেছে, সে আবার সব কিছু ঠিক করবে, কিন্তু ডিভোর্স সেটা এই জীবনে দেবে না আর্য। সে এবার শেহনাজ সরকারের দিকে শান্ত কণ্ঠে বলল,